আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সজীব ওয়াজের জয়কে হত্যায় এজেন্ট ভাড়া করেছিল বিএনপি, প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। আগামী বছর জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নগামী, বিমানবন্দরে ল্যাব চালু হলেও ঠিক হয়নি পরীক্ষা শুরুর দিনক্ষণ। আসছে সৌদি বিনিয়োগ, আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ে চুক্তি, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যারা দেশের সমালোচনা করছে জাতি তাদের ঘৃণা জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন গর্ব করার জায়গায় পৌঁছেছে। অপপ্রচারের জবাবে তিনি বলেন, যারা নিজেরা চোর তারা সবাইকে তাই মনে করে। সজীব ওয়াজের জয়কে অপহরণ করার ষড়যন্ত্র বিএনপি ছিল তা প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ শেষে স্থানীয় একটি হোটেলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়, সবার সাথে সুসম্পর্ক, কারো সাথে বৈরিতা নয়। এই নীতির কারণে বাংলাদেশের সামনে এখন অবারিত দুয়ার। আমাদের দেশে যারা বিনিয়োগ করতে আসছেন বা ব্যবসা বাণিজ্য অথবা আমরা যদি যাই করি সবাই সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রেখে যাচ্ছি। নানা অপপ্রচারের জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা জাতির কাছে ঘৃণিত হবে। কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিই। বিদেশে ফেরারি আসামির আয়েশি জীবনের খরচ কোত্থেকে আসে এমন প্রশ্ন রেখে জয় অপহরণ কাণ্ডে বিএনপির যোগ সাজসের তথ্য দেন প্রধানমন্ত্রী। আজকে ফেরারি আসামি হয়ে বিদেশে এত আয়েশি জীবন তারা যে কাটায় যে রহমানের ছেলে, তো সেখানে এই অর্থের যোগানদার কারা? বাংলাদেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তার এত অর্থ বানিয়েছে যে FBI লোক তারা হায়ার করে ফেলেছিল, যেটা FBI কাছেই ধরা পড়ে। আর সেই মামলা করতে যেয়ে সেখানে ধরা পড়ে যে এই বিএনপি অর্থ দিয়েছে জয়কে এই আমেরিকায় বসে তাকে কিডন্যাপ করা, তাকে হত্যা করা। আগামীর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন গ্রামের তৃণমূল মানুষটার আর্থিক উন্নতিটা হচ্ছে কিনা তার উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে এখন ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 10টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP চার্টার ফ্লাইটে ওয়াশিংটনে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। ডালাস বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে স্থানীয় সময় সকাল 9টা15 দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এদিকে 1 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগামী বছরের জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন। এ সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী বছরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল মেট্রো রেলও চালু হবে বলে জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষকে ঢাকার ভেতরের যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত সময়ের মধ্যে পার করতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এর উদ্বোধন হবে 2023 সালের মধ্যে। এবার এর সাথে যোগ হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। আশুলিয়ায় প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 16,901 কোটি টাকার এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক থেকে পাওয়া যাবে 10,950 কোটি টাকা। 24 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুটি বিমানবন্দরকে আশুলিয়া নবীনগর হয়ে ঢাকা ইপিজেডকে যুক্ত করবে বলে জানান সেতুমন্ত্রী। 2026 সালে শেষ হবে প্রকল্পের কাজ। এখানে বিআরটি প্রজেক্টের মতো যেন রাস্তায় মানুষের ভোগান্তি না হয় সেটা দেখে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করবেন এবং এখানে জনভোগান্তির জন্য আমাকে যেন বারবার ছুটে আসতে না হয়। সেতুমন্ত্রী জানান 2022 সালের জুন মাসে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই শেষ হবে প্রকল্পের নির্মাণ কাজ। যে আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এছাড়া চট্টগ্রামের বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেল এমআরটি লাইন 6 সহ কয়েকটি মেগা প্রকল্প আগামী বছর উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 25 জন ও শনাক্ত 818। সুস্থতার সংখ্যা 15 লাখের বেশি। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.59%। এদিকে বিমানবন্দরে প্রস্তুত করোনা পরীক্ষার ল্যাব। তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তা ঠিক হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সহকর্মী তহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। হাসপাতালগুলোতে নেই রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে করোনায় 24 ঘন্টায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,393। 815টি ল্যাবে 17,818টি নমুনা পরীক্ষায় শনাক্ত 818। মোট শনাক্ত 15,50,371। নতুন 965 জন সহ সুস্থ 15,10,167। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.59%। সুস্থতা 97% বেশি এবং মৃত্যুহার 1.77%। এদিকে প্রবাসীদের জন্য বিমানবন্দরে প্রস্তুত হয়েছে করোনা পরীক্ষার ল্যাব, অথচ নানা জটিলতায় আটকে আছে পরীক্ষা কার্যক্রম। আরটিপিসিআর মেশিন স্থাপন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা পরীক্ষার ফি 2,000 টাকার কম হবে। একটা টেস্ট রানের জন্য আজকে এই টেস্ট রানটা হবে এবং ইতিমধ্যে আমরা এগুলো সিভিল এভিয়েশন এবং সবাইকে জানিয়ে দিব যে ল্যাব তৈরি আছে। তারপরে যাত্রীদের যাওয়ার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেওয়া সেগুলো তারা নেবে। আমরা প্রস্তুত বলার পরেও আরও 2 দিন সময় লাগবে। এয়ারলাইন্সকে খবর দিবে, তারা তাদের ফ্লাইট শিডিউল দিবে, আমাদের এভিয়েশন এখানে শিডিউল ঠিক করবে। এগুলো করতে যতটুকু আমি শুনলাম যে আর 2 দিন সময় লাগবে যাত্রী যাওয়ার জন্য। বারডেম হাসপাতালকে একটি আরটিপিসিআর মেশিন হস্তান্তর করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সৌদি আরব থেকে বড় বিনিয়োগ আসছে। আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। 8 দিনের সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন সালমান এফ রহমান। সফরে সৌদি আরবের বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী সহ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দল। সৌদি আরবের কাছে বাংলাদেশ 138টি পণ্যের কোটামুক্ত বাজার সুবিধা চেয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশে বিনিয়োগের। আমাদের সাথে G2G পিপিপি এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল, অনেক দিন থেকে এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়ে এসে তারা এটা সই করবে।
আগামী 7 থেকে 10 দিনের মধ্যে। যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো মন্তব্য করে সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তারা এখানে সোলার প্রজেক্ট করতে চায় আর বড় আপনার গ্যাস বেস প্রজেক্ট করতে চায়, তারা এলএনজি টার্মিনাল করতে চায়। কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন এবং ঢাকা থেকে পায়রা পর্যন্ত রেললাইন প্রকল্পে বিনিয়োগে সৌদি আরব ইতিবাচক বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিরাট নির্বাহী চেয়ারম্যান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য সেটাতেও তারা খুব ইন্টারেস্টেড। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হত্যাকাণ্ডের 6 বছর পর ধরা পড়ল খুনি, পিবিআইয়ের তদন্তে বের হলো রহস্য। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হত্যাকাণ্ডের 6 বছর পর ধরা পড়ল খুনি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে বের হয় হত্যাকাণ্ডের রহস্য। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, বিয়ের প্রলোভনে শম্পা বেগমকে খুলনা থেকে চট্টগ্রামে এনে হত্যা করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপন। ঘটনার 6 বছর পর শুক্রবার কুমিল্লা থেকে স্বপনকে গ্রেফতার করে পিবিআই। রিপোর্ট করছেন রাসেল খান। 2012 সালে খুলনায় চিকিৎসা নিতে এসে তৎকালীন নৌ সদস্য রেজাউল করিমের সাথে পরিচয় হয় শম্পা বেগমের। সম্পর্ক গড়ায় প্রেমে। 3 বছর প্রেম, এরপর বিয়ের চাপ দিলেই বাধে বিপত্তি। প্রেমের টানে ঘর ছাড়লেও সংসার করা হয়নি শম্পার। 2015 সালের 3 মে গাবতলী বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত তরুণীর লাশ মেলে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। প্রথমে মামলাটির তদন্ত করে পুলিশ, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে সিআইডি। এরপরই তদন্তের ভার পায় পিবিআই। আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে সংস্থাটি। উনি বলছেন যে তখন আমি তার ওড়না দিয়ে তাকে মেরে ফেলি। মেরে ফেলার পর হলুদ যে ট্রাঙ্কটি ছিল শম্পা, যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢুকানোর পর একটি রিক্সা ঠিক করেন। সকলের সামনে ট্রাঙ্কটি রেখে তিনি একটি টিকিট কাটেন এবং টিকিট কেটে তিনি ওই রিক্সাওয়ালাকে দিয়ে আর তিনি ধরে লাগেজের নিচে ঢুকিয়ে দেন। প্রতারণার উদ্দেশ্যে শম্পার সাথে প্রেমের সম্পর্ক গড়ে স্বপন। শম্পার মা এবং শম্পা গেছিল ডাক্তার দেখাতে, সেই সময় তার সাথে আলাপ। সেই সময় তার মনে হয়েছিল শম্পার অনেক টাকা পয়সা আছে, তিনিও আর্থিক একটু সমস্যায় ছিলেন। তিনি কিন্তু তখন বিবাহিত, শম্পা জানেন না। দোষ স্বীকার করে আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছে অভিযুক্ত স্বপন। শেষ পর্যন্ত নিখোঁজ শম্পার সন্ধান পেল তার পরিবার। খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তার বাবা। মেয়ে নিখোঁজ আজকে 6 বছর 4 মাস। তখন আর কি জানতে পারলাম যে সম্ভবত আমার মেয়ের হয়তো ডেড বডি পাইছে। আজকে আইসেই দেখলাম যে আমার মেয়ের ওই যে ট্রাঙ্ক এবং ওই লাশের ছবি। আমি বাবা হিসেবে চাই আমার সন্তান যেরকম সে মেরে ফেলিছে তারও যেন ফাঁসি হয়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসে 5G সেবা চালু করার পরিকল্পনার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। 5G ইকোনমিক্স ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজি শীর্ষক ওয়েবিনারে তিনি বলেন, অচিরেই প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বিপ্লব আসবে। সম্মিলিত প্রচেষ্টায় টেলিযোগাযোগের বিবর্তন করতে হবে বলে জানান তিনি। উৎপাদনশীল খাতকে প্রাধান্য দিতে 5Gর অনুকূল পরিবেশ নিশ্চিতে কাজ চলছে বলে জানান মোস্তফা জব্বার। দেশের 80% জনগণকে এই সেবার আওতায় আনার মহাপরিকল্পনার কথা জানান তিনি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়টি রোববার সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে যাবে। আবহাওয়াবিদ AKM আব্দুল কুদ্দুস জানান, এজন্য বাংলাদেশের সব সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। একই সাথে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন আরও একটি লঘুচাপ দেখা যাচ্ছে বলেও জানান এই আবহাওয়াবিদ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নৃশংস স্বরূপে তালেবান, 4 অপরাধীর মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে পথে পথে প্রদক্ষিণ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। দ্রুতই উন্নত দেশের তালিকায় বাংলাদেশের স্থান করে নেবে বলে মন্তব্য করেছেন গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফি। নিউ ইয়র্কে ম্যানহাটনের একটি হোটেলে আন্তর্জাতিক বিজনেস এক্সপোতে মার্ক জেফি বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে নিজেদের স্থান করে নিচ্ছে। এক্সপোতে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের স্টলও ছিল। অগণতান্ত্রিকভাবে গঠিত বিএনপির নেতাদের দেশবাসীর জন্য মায়াকান্না বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, শিপন, বদরুল আলম, সেলিম, জুবায়ের আহমেদ, ফখরুদ্দিন সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন হোসেন আহমেদ। এবার আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে নতুন তালেবান সরকার মানবাধিকার রক্ষার আশ্বাস দিলেও বাস্তব চিত্র তার উল্টো। এরই মধ্যে অপহরণকারীদের শিক্ষা দিতে 4 জনের মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে তারা। পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় পিকআপ ভ্যানের পেছনে ক্রেন দিয়ে ঝুলিয়ে রাখা হয় 4টি মরদেহ। তাদের একজনের বুকে আরবি ভাষায় লেখা ছিল, অপহরণকারীদের এমন শাস্তিই হবে। শহরের বিভিন্ন স্থানে ঘুরানো হয় মরদেহবাহী গাড়িটি। 2 দশক পর আবারও ক্ষমতায় মসনদে ফেরে তালেবান। এটি প্রথম কট্টরপন্থী শাস্তির ঘটনা। একদিন আগেই শরিয়া আইন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্লা নুরুদ্দিন তুরাবি অঙ্গ প্রত্যঙ্গ কর্তন ও মৃত্যুদণ্ডের মতো সাজা ফিরিয়ে আনার কথা জানান। এবার খেলার খবর। তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম কিনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল আজ। ক্যাটাগরি 2-এ পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাপন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এ ক্যাটাগরিতে 56 জন ভোটার ভোট দিয়ে 12 পরিচালক নির্বাচন করবেন। এদিকে খালেক মাহমুদ সুজনের বিপক্ষে ভোট করেছেন সাকিব মুশফিকদের কোচ নাজমুল আবেদিন ফাহিম। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সজীব ওয়াজের জয়কে হত্যায় এজেন্ট ভাড়া করেছিল বিএনপি, প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। আগামী বছর জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন। করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিম্নগামী, বিমানবন্দরে ল্যাব চালু হলেও ঠিক হয়নি পরীক্ষা শুরুর দিনক্ষণ।
বাড়ছে সৌদি বিনিয়োগ, আগামী সপ্তাহের মধ্যে G2G পর্যায়ের চুক্তি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।